হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নমস্কার হিন্দু ধর্মাবলম্বীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও আমি একটি গ্রামাটিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোয়েশ্চান বা কোয়েশ্চান ট্যাগ সম্পর্কে একটি চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই ক্লাসটি আমি আশা করি যে তোমরা যত ধরনের টিউটোরিয়াল অনুসরণ করেছো, ইভেন তোমরা যে পাঠ্যপুস্তকে যে আঙ্গিকে পড়েছো তার একেবারে কমপ্লিটলি একটি ভিন্ন আঙ্গিক আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। অর্থাৎ এই ক্লাসটি আমি আশা করব তোমরা যদি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে অবশ্যই তোমরা ট্যাগের যে 5টি নাম্বার রয়েছে সেই 5টি নাম্বার একেবারে 100% শিওর তোমরা অ্যাকুরেটলি অর্জন করতে পারবে। তো আমি আশা করব যে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা আর কথা না বাড়ি আমাদের কাজে চলে যাই। খেয়াল করো, আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে কথা বলছি। ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের যা লাগবে তা নিয়ে আমরা প্রাইমারি স্টেজটা স্টার্ট করছি। তারপরে আমি আজ এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি ছন্দের মাধ্যমে কোনো প্রকার রুল না পড়ে আমরা খুব সহজে যে কয়েকটা রুল রয়েছে সেই রুলগুলোকে একটা ছন্দ আকারে সাজিয়ে আমরা কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে ট্যাগের একটি সেরা প্রস্তুতি নিতে পারি সেই বিষয়টি কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি প্রাইমারি আলোচনাগুলো করে নিচ্ছি যে ট্যাগ কি। আমরা মোটামুটি সবাই জানি যে ট্যাগ হচ্ছে একটি মিনি কোয়েশ্চান, অর্থাৎ একেবারে ক্ষুদ্র কোয়েশ্চান, একেবারে কম গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান। অর্থাৎ একটি বাক্য, সম্পূর্ণ বাক্য বলার পর ওই সাবজেক্ট যে থাকবে সেই সাবজেক্টের সম্মতি পাবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাহলে তাকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চান। অর্থাৎ এই ট্যাগ শব্দের অর্থই হচ্ছে জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া অর্থাৎ যেহেতু এরপরে কোয়েশ্চান শব্দটি রয়েছে সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এই ট্যাগ অর্থই হচ্ছে একটি প্রশ্ন জুড়ে দেওয়া। এই ট্যাগ মানে আমি বলেছি যে মিনি কোয়েশ্চান, অর্থাৎ একেবারে ক্ষুদ্র একটি প্রশ্ন। এবার এই ট্যাগ কোয়েশ্চান করতে আমাকে যা লাগবে তার একেবারে পূর্ণাঙ্গ গঠন যেটা রয়েছে সেটা প্রাথমিক দিকে আমাকে 100% কমপ্লিটলি জানতে হবে। যেমন এই ট্যাগের যে গঠনটি হবে সেই গঠনটি হবে যে প্রদত্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তারপর তোমাকে যে আঙ্গিকে সাজাতে হবে সেটা হচ্ছে যে ট্যাগটা করার জন্য শুধুমাত্র স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট যেটা দেওয়া থাকবে প্রদত্ত বাক্যে, সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম, ইভেন এটার সাথে লাগবে একটি কোয়েশ্চান মার্ক। অর্থাৎ এই কোয়েশ্চান মার্ক ছাড়া কিন্তু আমরা এই বাক্যটাকে কমপ্লিট ট্যাগ বলতে পারবো না। তো এই হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটি, সেই স্ট্রাকচারটি যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা ট্যাগ খুব ইজিলি বুঝতে পারবো। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা নর্মালি ট্যাগ কোয়েশ্চান করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের খুব পরিচিত একটি কথা মনে পড়ে যাচ্ছে যে অক্সিলারি ভার্ব যেহেতু আমরা এখানে পেয়েছি, অর্থাৎ আমরা জানি যে টেন্সের যে 12টি ভাগ রয়েছে তার 10টি ভাগের মধ্যেই কিন্তু কোনো না কোনো অক্সিলারি ভার্ব বিদ্যমান, বাট দুইটি মাত্র টেন্স রয়েছে যাদের অক্সিলারি ভার্ব বিদ্যমান নেই। তাহলে 10টি সেন্টেন্সের যেহেতু অক্সিলারি ভার্ব বিদ্যমান রয়েছে সেক্ষেত্রে ট্যাগ করাটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর দুটি মাত্র টেন্স রয়েছে যাদের অক্সিলারি ভার্ব নেই, তারা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ইউজ করে তারপর আমরা কি করব, ট্যাগ করব। কেননা এখানে একটু বিশেষ দ্রষ্টব্য যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে উইথাউট অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ করা যাবে না।
বিষয়টা কিন্তু আমরা একটু সতর্কতার সাথে মনে রাখবো, তাহলেই কিন্তু ট্যাগটা কোনো না কোনোভাবে আমরা যারা একেবারেই ট্যাগ সম্পর্কে অজ্ঞ রয়েছে তারাও কিন্তু এই ট্রিক্সটা অনুসরণ করলে আমি আশা করি 100%-এর মধ্যে প্রায় 80% কভার হয়ে যাবে। তো এখানে অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ করা যাবে না। তো আসি আমরা এখানে নটের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, যে নটের ব্যাপারটা আসলে কিভাবে আমরা রুল বা একেবারে কমপ্লিট স্ট্রাকচারে ইনক্লুডেড করব সেই ব্যাপারটা নিয়ে। তো এটা হচ্ছে যে নট কথাটি হচ্ছে যে কখন আমরা ইউজ করব সেই ব্যাপারে আমরা যদি একটু নোট করি তাহলে খেয়াল করো যে প্রদত্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে বিপরীত বিষয়টা আমাদের খুব ইজি বুঝতে পারছি যে প্রদত্ত বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে কিন্তু আর আমাদের নতুন করে কিছু লিখতে হচ্ছে না। অর্থাৎ যদি প্রদত্ত বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি ট্যাগ হয় নেগেটিভ তাহলে এই বাক্যটা অ্যাফার্মেটিভ। এখন আমাদের ভাববার বিষয় যে তাহলে নট অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি অ্যাফার্মেটিভ না হয়ে বাক্যটা আগে থেকে নেগেটিভ হয়ে যায় তাহলে ট্যাগটা হবে কি অ্যাফার্মেটিভ। অর্থাৎ যদি ট্যাগটা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রদত্ত বাক্যটা থাকবে সেটা অবশ্যই কি হতে হবে, নেগেটিভ হতে হবে। তাহলেই আমরা ওই ট্যাগটা কি করতে পারবো, অ্যাফার্মেটিভ করতে পারবো। এই বিষয়টাও কিন্তু আমাদের একেবারে এই ট্যাগ কোয়েশনের একটি বেসিক বিষয়। এই বিষয়টা ছাড়াও কিন্তু আমরা ট্যাগটা করতে পারবো না সঠিকলি। তাহলে তারপর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে ট্যাগ কোয়েশন করার জন্যে আমরা এখানে নোট করে রেখেছি যে অক্সিলারি ভার্বটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে আমাদের একটু যদি আমরা শুরুর দিকেই বিষয়টা স্পষ্ট করে ফেলি যে 10টি টেন্সের অক্সিলারি ভার্ব রয়েছে বাট 2টা টেন্সের অক্সিলারি ভার্ব নেই, যে 2টার অক্সিলারি ভার্ব নেই সেই 2টার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে সেই 2টা কি এবং তাদের জন্য অক্সিলারিগুলা কি, তাহলে কিন্তু আমাদের বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায় এই পার্টেই। যেমন আমাদের অক্সিলারি বিদ্যমান থাকবে না 2টা টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমরা যে সহজ কৌশলটার কথা বলেছি সেই সহজ কৌশলটা অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। সেই সহজ কৌশলটা হচ্ছে যে আমরা একটা ছন্দের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করেছি তোমাদের সামনে। ছন্দটি হচ্ছে এ বি আছে, এ বি নাই, থেকেও যদি হয় নাই তাহলে নেগেটিভ ওয়ার্ডসের সাথে আর নট নাই। অর্থাৎ এইখানে আমরা 4টা রুল ইনক্লুড করেছি, আর 4টা রুল আমরা ভিডিওর নেক্সট পার্টে দেখাচ্ছি। আমরা এই 4টা রুলকে কিভাবে অ্যানালাইসিস করব সেই বিষয়গুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে আমি আশা করি যে ট্যাগ কোয়েশনের আর আলাদা কোনো রুলস পড়তে হবে না। ইভেন ট্যাগ কোয়েশন থেকে 5-এ 5 একেবারে 100% পাওয়া যাবে। তো চলো আমরা কথা না বাড়ি আমাদের কাজ করি। তো এ বি বলতে আমরা যা মিন করেছি সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলা কোনগুলা সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রয়েছে প্রত্যেকেরই। এখানে আমি একটু নোট করে রেখেছি এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হেজ, হেড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে আমাদের নর্মালি অক্সিলারি ভার্বগুলো। তো এখানে কিছু রয়েছে মডাল অক্সিলারি, কিছু রয়েছে বি ভার্ব, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, ভার্বের ক্লাসিফিকেশনে আমি দেখিয়েছি। তো এখানে জাস্ট আমরা এ বি আছে অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে এরকম বাক্যগুলোর ট্যাগ করতে গেলে আমরা একদম ইজিলি সেটা করতে পারি। যেমন আমরা যদি এরকম নেই, হি হ্যাজ
ডান দ্য সাম। তাহলে এই বাক্যটির যদি ট্যাগ করার কথা আমাদেরকে বলা হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, এ বি পাচ্ছি, এম বি পাচ্ছি অর্থাৎ মেইন ভার্ব পাচ্ছি, তারপরে এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যেটা সেটা রয়েছে। অর্থাৎ এরকম যদি একটি কমপ্লিট বাক্য থাকে তাহলে সেক্ষেত্রে একটি অক্সিলারি ভার্ব যদি আগে থেকেই বিদ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ করাটা খুবই সহজ। আমরা পূর্বে দেখিয়েছি যে ট্যাগ করার যে স্ট্রাকচারটা রয়েছে সেটা অনুযায়ী অক্সিলারি ভার্বের সাথে আমাদের কি করতে হবে, নট ইউজ করতে হবে। ইভেন আমাদের এই টোটাল প্রদত্ত সেন্টেন্সটাতে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের প্রোনাউন ইউজ করতে হবে। তো এখানে অলরেডি প্রোনাউন ফর্ম রয়েছে, সুতরাং আমরা হি ইউজ করলাম এবং সর্বশেষ একটি কোয়েশ্চেন মার্ক ইউজ করব। এটাই হচ্ছে আমাদের এ বি আছে এই ব্যাপারটির। অর্থাৎ আমরা জানি যে আমাদের টেন্সের 12টি ভাগ রয়েছে, এই প্রত্যেকটি ভাগের অক্সিলারি ভার্ব রয়েছে, শুধুমাত্র 2টি ভার্বের অক্সিলারি ভার্ব নেই, সেই দুটি নিয়ে আমরা নিচে কথা বলছি। এ বি নাই রুলে, অর্থাৎ এ বি নেই, এইটা হচ্ছে এরকম যে 2টি টেন্স হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে অবশ্যই 2টি টেন্স হবে। একটি টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু টেন্স অনুযায়ী আমরা কি করব, অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করব এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এনে তারপর তার সাথে নট যুক্ত করে আমরা কি করব, ট্যাগ করব। কেননা আমরা জানি যে উইথাউট an auxiliary verb we cannot make a single tag। তো আমরা এখানে এরকম একটি বাক্য যদি লিখি যে হি প্লেড ক্রিকেট বল, তাহলে এটাকে যদি আমরা ট্যাগ করার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু খেয়াল করো সাবজেক্ট প্লাস এটা হচ্ছে একটি এমবি আর এটি হচ্ছে একটি অক্সিলারি অবজেক্ট বা এক্সটেনশন যেটা। তো এই বাক্যে কিন্তু স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নচেত সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কেননা আমরা জানি অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু সেই দুইটা টেন্সই। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং মেইন ভার্বের যদি বি1 ফর্ম দেখতাম তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিতে পারতাম। বাট এখানে আমরা পাচ্ছি কি ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম পাচ্ছি, সো ইটস এ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স সো আমরা ইউজ করব এখানে ডিড, অর্থাৎ ডিডের সাথে নট, কেননা বাক্যটা পজিটিভ সেই ব্যাপারটাও আমরা পূর্বে বলেছি যে এটা ডিডন্ট, তারপরে হি রয়েছে, আমরা সেই হিটাকে ইউজ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের যদি এ বি নাই সেই যে বিষয়টা। তো আমরা তৃতীয় যে রুলটা রয়েছে সেখানে আমরা নোট করেছি থেকেও যদি হয় নাই, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকবে কিন্তু থাকার পরেও যদি তার ন্যাচারালি আচরণটা সে না করতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো যদি অক্সিলারি ভার্বের মতো আচরণ না করে মেইন ভার্বের মতো আচরণ করে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটাই হচ্ছে আমাদের এখানকার থার্ড রুল যেটা রয়েছে। তো এই থার্ড রুলের জন্য আমরা একটা সিম্পলি সেন্টেন্স নিচ্ছি, আই নিড এ রেড পেন। তো এটার যদি আমরা ট্যাগ করার চেষ্টা করি তাহলে কি আসবে খেয়াল করো একটু। এখানে আই হচ্ছে সাবজেক্ট প্লাস এটা কিন্তু আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে এটা হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব, তারপর এইটুকু হচ্ছে আমার কি অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এখানে খেয়াল করো এই নিড ভার্বটি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ যদিও সে অক্সিলারি ভার্ব কিন্তু এখানে খেয়াল করো এই আয়ের পর সাবজেক্টের পর আর কোনো মেইন ভার্ব কিন্তু আমরা এই বাক্যের মধ্যে পাচ্ছি না। যেহেতু আর কোনো মেইন ভার্ব আমরা বাক্যে পাচ্ছি না সেহেতু
এই অক্সিলারি ভার্বটি মেইন ভার্বের নিয়ে আচরণ করবে। যেহেতু মেইন ভার্বের নিয়ে আচরণ করবে, সুতরাং আমাদেরকে চলে যেতে হবে এই জায়গায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং মেইন ভার্বের B1 ফর্ম প্লাস এক অবজেক্ট। সুতরাং আমাকে টেন্স আইডেন্টিফাই করতে গিয়ে আমি খুঁজে পাবো অবশ্যই সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা ডো বা ডাজ ইউজ করে আমরা তার ট্যাগ করব। যেহেতু এখানে সাবজেক্ট আই, সুতরাং আমরা ইউজ করব ডো এর সাথে এনটি, ডোন্ট আই। ডোন্ট আই হচ্ছে আমাদের এই বাক্যের জন্য ট্যাগ। তাহলে থেকেও যদি হয় নাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, মেইন ভার্ব যেটা থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্বের নিয়ে আচরণ করে, তাহলে আমরা মেইন ভার্বের আচরণ করার পর এই অক্সিলারি ভার্বটির ফর্মটাকে আইডেন্টিফাই করে টেন্সের সাথে ম্যাচ করিয়ে আমরা তার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশনটা করে নিব। তারপর রয়েছে তাহলে নেগেটিভ ওয়ার্ডসের সাথে আর নট নাই, অর্থাৎ কিছু নেগেটিভ ওয়ার্ডস রয়েছে যে নেগেটিভ ওয়ার্ডসগুলো দেখলে আমরা নট ইউজ করব না, সেই ব্যাপারগুলো আমরা এখানে একটু তুলে ধরছি, খেয়াল করো। নেগেটিভ ওয়ার্ডসগুলো রয়েছে নর্মালি আমরা নো ওয়ান, নান, নোবডি, নাথিং, তারপরে সেলডম, রেয়ারলি, স্কার্সলি, sometime, few, little, etc। এই সকল ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা প্রদত্ত সেন্টেন্সের মধ্যে যদি এগুলাকে পেয়ে যাই, তাহলে এগুলাকে আমরা ধরে নিব এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর এই নেগেটিভ সেন্টেন্সগুলো কোনো বাক্যে ইউজ হওয়ার পর অবশ্যই আমরা এই নট আর ইউজ করব না, কেননা এগুলাই নেগেটিভ অর্থ বহন করছে। আর আমরা পূর্বের পার্টেই দেখিয়েছি যে এখানে যদি প্রদত্ত বাক্যটা নেগেটিভ হয়, তাহলে ট্যাগটা অবশ্যই কি হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে এই ওয়ার্ডগুলো যদি কোথাও ব্যবহার হয়, তাহলে এই বাক্যটাতে অবশ্যই আমরা নট ইউজ করব না। যেমন আমরা একটা উদাহরণ যদি নিই, এরকম এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ট্যাগ করি, তাহলে কি হবে, এ বার্কিং ডগ একটি গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে খেয়াল করো সেলডম ওয়ার্ডটি রয়েছে, যার জন্য আমরা এটাকে অবশ্যই নট ব্যতীত করব। এছাড়া আরেকটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে এ বার্কিং ডগ হচ্ছে সাবজেক্ট এবং এই বাইট হচ্ছে ভার্ব, এবং এই ভার্বের সাথে একটি এস রয়েছে। আমরা এর পূর্বে বলেছি এস বা ইয়েস যদি ভার্বের সাথে থাকে এবং সেই বাক্যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে কী হবে, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করছে, সুতরাং আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারিগুলো আনতে হবে। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা আনবো ডাজ, এবং যথারীতি নট দেওয়ার কথা ছিল, বাট আমরা এখানে নট ইউজ করব না, ডাজ ইট। এটাই হচ্ছে আমার কি ট্যাগ বা কোয়েশ্চন ট্যাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের পার্টের ধারাবাহিকতায় এখানে কিন্তু খেয়াল করো যে ওইখানে আমরা 4টি রুল লিখে রেখেছিলাম, এখানে বাকি যে 4টি রুল রয়েছে সেই 4টি রুল কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ
রোল নাম্বার 5 যেটা রয়েছে, অর্থাৎ ওইখানে যে জায়গাটাতে আমরা স্টপ হয়েছিলাম সেই জায়গার পর থেকেই রুলগুলোকে আমরা এখানে স্টার্ট করেছি। অর্থাৎ বডি আর থিং এ যদি যথাক্রমে দে আর ইট বসে, অর্থাৎ এখানে এই রুলটা থেকে যা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যদি বডি কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ যেমন ধরো এভরিবডি, সামবডি, এনিবডি, এরকম যদি বডি কথাগুলা উল্লেখ থাকে, অর্থাৎ বডি উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে যথাক্রমে বডি আর থিং এ যথাক্রমে দে আর ইট বসে, অর্থাৎ এদের জন্য প্রোনাউন হিসাবে আমরা কি ইউজ করব? দে ইউজ করব। বডির জন্য দে ইউজ করব। আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেমন এভরিবডি loves her mother, তাহলে এটার যদি আমরা ট্যাগ করার চেষ্টা করি তাহলে কি আসবে আমাদের কাছে ট্যাগটা? সেটা হচ্ছে যে এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, তো এই ভার্বে যেহেতু এস আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিন করছে, সুতরাং আমরা একে ডো বা ডাজ দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করব। যেহেতু বডি থাকার জন্যে আমরা দে কথাটা ইউজ করব, সো আমরা এখানে ডাজ ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব কি ডো, এবং এর সাথে একটা এনটি ইউজ করব, ডোন্ট, তারপরে রয়েছে কি দে। তাহলে এটা হয়ে গেছে আমাদের ট্যাগ। তারপর রুল নাম্বার 6 বলা হয়েছে আয়ের সাথে কিন্তু আরই বসে, অর্থাৎ আমরা নর্মালি আমরা একটু এটার ব্যবহার দেখাতে ভুলে গিয়েছি। অর্থাৎ থিং যদি কোথাও থাকে, যেমন এভরিথিং, একদম সিম্পলি ব্যাপার সেটা, এভরিথিং, সামথিং, এনিথিং, যত থিং যুক্ত বস্তু আছে সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করব ইট, এবং যেহেতু প্রোনাউন আমরা ইট ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মতভেদ থাকে। যেমন ধরো এখানে আমরা ডো ডাজ দুইটাই ইউজ করতে পারতাম, যেহেতু এখানে ডোন্ট দে হবে, এখানে কিন্তু ফিক্সড ডো ডাজ থেকে ডো নিয়ে আসলাম, কিন্তু এখানে যখন ইট চলে আসবে তখন কিন্তু আমরা এখানে ডোন্ট ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব ডাজ, কেননা এটা থার্ড পারসন সিঙ্গুলার মিন করছে। আমরা যদি একটা উদাহরণ নিই, যেমন এভরিথিং ইজ ক্লিয়ার, তাহলে এটার যদি আমরা ট্যাগ করি তাহলে আসবে এখানে যেহেতু ইজ রয়েছে তাহলে ইজের সাথে আমরা একটা এনটি ইউজ করব, ইজন্ট, আর এই এভরিথিংয়ে থিং কথাটা রয়েছে যার জন্য আমরা এখানে ইউজ করব ইজন্ট ইট, এটা হয়ে গেল আমাদের ট্যাগ। তারপর আয়ের সাথে কিন্তু আরই বসে, এই ব্যাপারটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে আয়ের সাথে কখনো আর ইউজ হয় না, আয়ের সাথে অক্সিলারি ভার্ব ইউজ হয় কি এম, কিন্তু এখানে ট্যাগের বেলায় যদি কোথাও সাবজেক্ট আই হয়, যেমন আই এম এ স্টুডেন্ট, তাহলে এটার যদি আমরা ট্যাগ করার চেষ্টা করি তাহলে এখানে যদিও আমরা অক্সিলারি ভার্ব এম পাচ্ছি, কিন্তু তারপরও এখানে কিন্তু আমরা এম এর সাথে নট ইউজ না করে আমরা এই সাবজেক্ট আই পাওয়ার ধরুন আমরা এখানে আর ইউজ করব, এবং আর এর সাথে যথারীতি নিয়ম অনুযায়ী একটা এনটি ইউজ করব, নট, এবং তারপরে আই ইউজ করব, তাহলে আরন্ট আই হচ্ছে আমাদের এটার জন্য ট্যাগ। এটা কিন্তু অনেকেই আমরা ভুল করে থাকি, কিন্তু আমি বলবো এই জায়গাটাকে একটু সতর্কতার সাথে খেয়াল করার জন্য, যে এম যদি কোথাও থাকে আই এম, অর্থাৎ সাবজেক্ট যদি আই ইউজ হয় এবং আইয়ের পর যদি এম অক্সিলারি ইউজ হয় তাহলে সেখানে কিন্তু ট্যাগ করার জন্য আমরা এম ইউজ না করে আর ইউজ করব। তারপর রোল নাম্বার 7 যা বলা হয়েছে, লেট হিম, লেট হার, লেট দেম, এরা ইম্পারেটিভ হলেও লেট আস কিন্তু ভিন্ন কথা বলে, অর্থাৎ লেট হিম, লেট হার, লেট দেম, এগুলা দ্বারা যদি কোনো বাক্য তৈরি হয় তাহলে সেগুলা হবে, যেমন এগুলার
ক্ষেত্রে এবং ইম্পারেটিভ একই হবে, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যে যেরকম নর্মালি আমরা উইল ইউ ধারা করে থাকি, ঠিক লেট হিম, লেট হার, লেট দেম এগুলাও কি হবে, ইম্পারেটিভ বাক্য মিন করবে। সো এদের ক্ষেত্রেও আমরা উইল ইউ ইউজ করতে পারি। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এই ক্ষেত্রে এটা ট্যাগ যদি আমরা করি তাহলে হবে লেট হিম। এই লেট হিম থাকার কারণে এটা ইম্পারেটিভ মিন করবে, যার জন্য আমরা এটাকে উইল ইউ দ্বারাই ট্যাগটা করতে পারছি, উইল ইউ। এখন নর্মালি আমরা ইম্পারেটিভ বাক্য যদি করি সেই ক্ষেত্রেও কিন্তু উইল ইউ হয়। যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা নর্মালি চিনি কিভাবে, যে যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে আরম্ভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নেই ইম্পারেটিভ। ইভেন ইম্পারেটিভ বাক্যগুলোর আরও কিছু ধরন রয়েছে, যেমন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এগুলা মিন করবে। তো এই ক্ষেত্রেও আমরা কি করব, উইল ইউ ধারা বাক্যটাকে করার চেষ্টা করব। তবে একদম শর্টলি যদি বলি, যে সহজে মনে রাখার কৌশল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অবশ্যই হবে ভার্ব দিয়ে আরম্ভ হবে, মেইন ভার্ব দিয়ে। যেমন আমি যদি এরকম বলি যে ওপেন দ্য উইন্ডো, তাহলে সেক্ষেত্রে এখানে এটা কিন্তু একটি এমবি অর্থাৎ মেইন ভার্ব, এই মেইন ভার্ব দিয়ে বাক্যটা আরম্ভ হয়েছে, যার জন্য আমরা এখানে ট্যাগ করার ক্ষেত্রে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ধরে আমরা তার জন্য উইল ইউ ব্যবহার করব, উইল ইউ। এই হচ্ছে আমাদের এটার ট্যাগ। তো লেটাস কিন্তু ভিন্ন কথা বলে, তার মানে লেটাস যদি কোনো বাক্যে ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা যদি তার জন্য একটা ট্যাগ করে নিই তাহলে স্পষ্ট হবে ব্যাপারটা আমাদের, যে লেট আস ডু দ্য ওয়ার্ক, আমরা যদি উপরের বাক্যটাকেই করার চেষ্টা করি তাহলে আমাদের ট্যাগটা চলে আসবে কীরকম, এই লেটাস থাকলে আমরা সবসময় মনে রাখব যে এই লেটাসের জন্য আমরা ইউজ করব শ্যাল উই, শ্যাল উই। ওই শ্যাল উই আমরা সবসময় লেটাসের জন্য মুখস্থ ইউজ করে ফেলবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর টেন্স বা সেন্টেন্স আইডেন্টিফাই করতে হচ্ছে না। তাহলে শ্যাল উই, তাহলে এটাই হয়ে গেল আমাদের ট্যাগ। লেটাস থাকলেই আমরা শ্যাল উই ইউজ করব। তারপরে দেয়ার কিন্তু দেয়ারই হবে, অর্থাৎ দেয়ার যদি কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে তাহলে প্রনাউন হিসাবে এই দেয়ারটাই থেকে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল নিই, দেয়ার ইজ সাম প্রবলেম, তাহলে এটা ট্যাগ যদি আমরা করি তাহলে এখানে অক্সিলারি আছে ইজ, ইজ, এবং এর সাথে আমরা একটা এনটি ইউজ করব, তারপরে এই দেয়ারটাকেই প্রনাউন হিসাবে আমরা এখানে ইউজ করব। তবে এখানে খেয়াল করো যে দেয়ার কিন্তু এই দেয়ারের পরে কিন্তু আমরা বা দেয়ারের সাথে কিন্তু আমরা ইজ অক্সিলারি ভার্বটাকেও ইউজ করতে পারি, আবার আর অক্সিলারি ভার্বটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। যদি এখানে আর থাকতো তাহলে আরও আমরা কিন্তু দেয়ারের সাথে ইউজ করতে পারতাম, অর্থাৎ আমরা জানি যে দেয়ার সিঙ্গুলার এবং ফ্লোরাল উভয় হিসাবেই কাজ করতে পারে, সেটা আমরা হায়ার স্টাডিতে পেয়েছি। তো এখন এখানে যে আমরা দেয়ারকে যদি সাবজেক্ট হিসাবে পাই তাহলে অবশ্যই তার প্রনাউন ফর্ম আমরা কি ইউজ করব, দেয়ার ইউজ করব। এই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশনের প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা তোমাদের জন্য নেক্সট পার্টে অবশ্যই প্র্যাকটিস নিয়ে হাজির হব। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা এই পার্টটাকে যদি একটু মনোযোগ সহকারে কভার করে রাখো তাহলে আমরা যখন প্র্যাকটিস পার্টটা তোমাদের সামনে নিয়ে আসবো তখন কিন্তু তোমরা কমপ্লিটলি আমরা বোর্ড কোয়েশনগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। তো এই বোর্ড কোয়েশনগুলো কীভাবে ইজিলি কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে যদি তোমাদের এই পার্টটা ভালোভাবে কভার করা থাকে। তো থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং।